নমস্কার, জি24 ঘন্টায় আপনাদের স্বাগত। মহা এক্সিট পোল নিয়ে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সব্যসাচী। মহা এক্সিট পোল, আড়াই মাসের এই ভোট যুদ্ধ শেষ, 7 দফার ভোট পর্ব সমাধা হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের রায় কোন দিকে যেতে চলেছে, নানা রকমের স্পেকুলেশন, আর তার মধ্যেই বিভিন্ন এক্সিট পোলের যে নির্যাস, সেই নির্যাস আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো। সব্যসাচী রয়েছেন আমাদের সঙ্গে, আমি সব্যসাচীর কাছেও যাবো এবং আমাদের সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুদীপ রাহা, বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা, কংগ্রেসের পক্ষ থেকে সুমন রায়চৌধুরী, আইএসএফ এর তরফ থেকে ইমরান খান রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল ও প্রদীপ চট্টোপাধ্যায়, এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন সিপিআইএম এর পক্ষ থেকে সায়ন বন্দ্যোপাধ্যায়। তবে আমরা এক্সিট পোলের তথ্য যেরকম আসতে শুরু করেছে তার পাশাপাশি একবার চোখ রাখবো আজকে সারাদিনের ভোট চিত্রেও, কারণ আজকে এই শেষ দফার ভোটে বাংলার যে চেনা ভোটে অশান্তির ছবি, সেই ছবি ফিরল। সন্দেশখালীতে দফায় দফায় উত্তেজনা, পুলিশকে ঘিরে বিক্ষোভ, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, এলাকায় উত্তেজনা, ফাটানো হলো টিয়ার গ্যাসের শেল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ। অন্যদিকে সন্দেশখালীর রাজবাড়িতে নতুন করে উত্তেজনা হয়, এলাকায় যায় কুইক রেসপন্স টিম, পুলিশের সঙ্গে বচসা হয় বিজেপি প্রার্থী রেখা পাত্রের, এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। গত 5 মাস ধরে যে সন্দেশখালী সংবাদের শিরোনামে, আজ ভোটের দিনও সেই সন্দেশখালীতে দফায় দফায় উত্তেজনা ছড়ালো। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসককে ধমকালেন বিজেপির প্রার্থী রেখা পাত্র, চিকিৎসা ঠিকমতো হচ্ছে না কেন, এই অভিযোগ তুলে চিকিৎসককে রীতিমতো ধমকালেন সন্দেশখালীর বসিরহাটের বিজেপি প্রার্থী। এর পাশাপাশি ভাঙড়ে উস্কে দিল পঞ্চায়েত ভোটের ছবি। সাতুলিয়ায় রাতভর উত্তেজনা, সংঘর্ষ, বোমাবাজি, সকালে উদ্ধার বেশ কিছু তাজা বোমা, আহত উভয় পক্ষের একাধিক। তৃণমূল আইএসএফ চাপানুতর, অন্যদিকে ভাঙড়ের নলমুড়িতে আইএসএফ তৃণমূল খণ্ডযুদ্ধ। ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। ভাঙড়ের নলমুড়িতে মাথা ফেটেছে একাধিকের। ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশ গেলে উত্তেজনা ছড়ায়। সরাসরি চলে যাবো সব্যসাচীর কাছে। সব্যসাচী, এখনো পর্যন্ত মহা এক্সিট পোলের কি ডেটা আমরা পাচ্ছি? একদমই মৌপিয়া, মহা এক্সিট পোল কারা কি বলছে সেই সমস্ত তথ্য খুঁটিনাটি আমরা দেখাবো মহা এক্সিট পোলে। আর শুরুতে আমাদের রাজ্যের দিকে নজর রাখবো। এখনো পর্যন্ত আমাদের রাজ্যে কি আপডেট, কি জল্পনা, সেই সমস্ত বিষয়টা আমরা দেখাবো। এখনো পর্যন্ত 42টার মধ্যে ম্যাট্রিক্স যা এখনো পর্যন্ত যা তাদের প্রেডিকশন, এখনো পর্যন্ত বিজেপিকে 21 থেকে 25টি আসন দিচ্ছে তারা, তৃণমূল কংগ্রেসকে 16 থেকে 20 এবং অন্যান্য আমি ধরে নিই এবং বাম এবং কংগ্রেস 1টি আসন দিচ্ছে এখনো পর্যন্ত। ম্যাট্রিক্সের তরফে এই আপডেট এসছে 21 থেকে 25, বিজেপি তৃণমূল 16 থেকে 20টি আসন পেতে পারে, অন্যান্য 1। মৌপিয়া, সব্যসাচী ধন্যবাদ। এক্সিট পোলের যে সমস্ত ডেটা আসতে শুরু করেছে, প্রথম মেট্রিজের যে ডেটা আমরা পাচ্ছি, এই রাজ্যে 42টি আসনের মধ্যে মেট্রিজের সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে চলেছে 21 থেকে 25টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 16 থেকে 20টি আসন, এবং অন্যান্যরা, অর্থাৎ ধরে নেওয়া যায় এখানে বাম কংগ্রেস জোট, তারা 1টি আসন। আমি এখানে একটু আসবো সুদীপের কাছে শুরুতেই। সুদীপ, দেখুন, এই এক্সিট পোলের দিনগুলো তো সবটাই সম্ভাবনা নিয়ে আলোচনা করা। আমার মনে হয় 4 জুন যখন ফল বেরোবে তখন দেখবেন এই 21, 25, 16, 18 একাকার হয়ে গেছে। সারা বাংলায় থেকে আমরা যে আওয়াজটা তুলেছিলাম যে বাংলা বিরোধীদের বিসর্জন, 18 জন বিজেপি থেকে 2019 সালে নির্বাচিত হয়ে বাংলা থেকে জিতেছিলেন। জিতে গিয়ে তারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কেউ চা বাগান খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেউ বলেছিলেন রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের দাম বাড়বে না, কেউ বলেছিলেন 15 লক্ষ টাকা দেবো, কেউ বলেছিলেন যে বাংলায় বছরে 2 কোটি করে চাকরি হবে। কিছু হয়নি। 18 জন সাংসদের ব্যর্থতা সারা বাংলার মানুষ দেখেছে। আমার মনে হয় আপনারা যেটা ডবল ডিজিটে বিজেপিকে পাঠাচ্ছেন, বিজেপি সিঙ্গেল ডিজিট ক্রস করতে পারবে বলে মনে হয়। শঙ্কু, দেখুন, বিরোধী তৃণমূল কংগ্রেসের জন্য শুভেচ্ছা রইলেও কিন্তু আপনাদের এক্সিট পোল থেকেই স্পষ্ট হচ্ছে যে মানুষের মতামত ঠিক কোন দিকে যাচ্ছে। একের পর এক দুর্নীতি, একের পর এক মানুষের প্রতি বঞ্চনা, এবং ধরুন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যে প্রলোভিত করবার চেষ্টা মহিলা ভোটকে, তা মাঠে মারা গেছে সন্দেশখালীর চিত্র প্রকাশ্যে আসবার পর। মানুষ বুঝেছেন যে সুরক্ষাই হচ্ছে, মহিলাদের সুরক্ষা হচ্ছে প্রাইমারি নিড, বেসিক নিড এখানকার মানুষের। তো ফলে তা এফেক্ট করবেই এবারে, এবং যে সংখ্যা আপনারা দেখাচ্ছেন সেই সংখ্যাও ছাড়িয়ে যাবে বলে আমাদের বিশ্বাস, এবং আনএক্সপেক্টেড রেজাল্ট এবারে ভারতীয় জনতা
জনতা পার্টি পশ্চিমবাংলায় করবে এবং সেই সাপোর্ট আমরা এখান থেকে দিতে পারবো এবং তারপর বিশাল জয় নিয়ে কেন্দ্রে মাননীয় নরেন্দ্র মোদীজির সরকার আবার প্রতিষ্ঠিত হবে, তারপরে এই সরকারটাকে তুলে আমরা গঙ্গায় সুমনদা বিসর্জন দেবো। সুমনদা দেখুন 2004 সালে তো বিভিন্ন সার্ভে অর্গানাইজেশন বলেছিল 340টার মতন আসন পাবে ভারতীয় জনতা পার্টি, কিন্তু দেখা গেল ইউপিএ 1 সরকার গঠিত হয়েছিল, এতটাই ওদের সংখ্যা কম ছিল। তা আমিও একটা বিষয়ে একমত ওর সঙ্গে, যে এক্সিট পোল বা ওপিনিয়ন পোল এই জাতীয় এই ধরনের সার্ভে কতটা সায়েন্টিফিক্যালি কারেক্ট বা স্যাম্পল যেগুলো কালেক্ট করা হয় কতটা ওয়াইড স্প্রেড সেগুলো হয়, সেগুলো নিয়ে আমাদের সন্দেহ আছে। কারণ আমরা তো দেখেছি হিমাচল প্রদেশ নির্বাচনের সময়ও কংগ্রেসকে হারিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু হিমাচলে কংগ্রেসের সরকার তৈরি হলো। সেই জন্যে আমার মনে হয় ইটস বেটার উই ওয়েট ফর 4th of June, তাহলেই তখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমি একটু চলে যাবো, ইমরান আছেন আমাদের সঙ্গে আইএসএফ এর পক্ষ থেকে। ইমরান, আমরা এখনো পর্যন্ত একদম যে প্রাথমিক যে ডেটা পাচ্ছি, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেট্রিজের ডেটা যেটা আমাদের কাছে এসে পৌঁছেছে, 21 থেকে 25টা বিজেপি, তৃণমূল কংগ্রেস 16 থেকে 20, অন্যান্য এখানে ধরে নেওয়া যেতে পারে বাম কংগ্রেস জোট তারা একটি। এখানে আমার প্রশ্ন যে বাম কংগ্রেসের সঙ্গে এবার আইএসএফ এর আসন সমঝোতা হয়নি, সেখানে দাঁড়িয়ে যদি এই দিকেই ট্রেন্ড যায় তাহলে তো এই প্রশ্নটা খুবই জোরালো হবে যে কোথাও ভোট কাটার একটা টুল হিসেবে আইএসএফ কি ভূমিকা পালন করলো বা নিজেদের ব্যবহৃত হতে দিল? আমি আসবো ইমরান, সম্ভবত আমার কথা শুনতে পাচ্ছেন না। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। সায়নী, মৌপিয়া, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টা স্টুডিও থেকে। আজ সারাদিন ভোট কেমন হলো? থ্যাংক ইউ, গুড ইভিনিং। গুড ইভিনিং। ভালো 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 ভোট হয়েছে। বিক্ষিপ্ত একটু অশান্তি ছিল ভাঙড়ে শুরুর দিকে, বাট দেন ইট ওয়াজ কন্ট্রোলড। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে ভোট দিয়েছে, সেটা ভোটিং পার্সেন্টেজ দেখেই বোঝা যাচ্ছে। সো ফার সো গুড। প্রতিপক্ষ হিসেবে কঠিনতর কে, অনির্বাণ গাঙ্গুলি না সৃজন ভট্টাচার্য? বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তো একটা ট্রেন্ড ওয়াইজই সবসময় যাদবপুর থেকে মানুষের আশীর্বাদ পেয়েছে অনেক অনেক। সেকেন্ড থার্ড কে হবে সেটা তাদের মধ্যে বিষয়টা। তুমি যদি প্রতিপক্ষ জিজ্ঞেস করো তাহলে একজনের ক্যান্ডিডেটের মধ্যে দম নেই আর অন্যজনের পার্টির দম নেই, সো সেখানে দাঁড়িয়ে ইটস অলমোস্ট দ্য সেম। একটু ব্যাখ্যা করবে কোন পার্টির দম নেই আর কোন ক্যান্ডিডেটের দম নেই? তুমি বলতে পারবে, আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য হিন্ট। তবে আমার মনে হয় যে বিজেপির ক্ষেত্রে প্রার্থী তার রিচ আউট যথেষ্ট হয়নি। গ্রাউন্ড থেকে যা ফিডব্যাক আমি পেয়েছি, সেখানে যদি ভোট হয় সেটা কিছুটা নরেন্দ্র মোদী বা বিজেপির ভোট হতে পারে। এবং সিপিএমের ক্ষেত্রে সৃজন ইজ তুলনামূলকভাবে ব্রাইটার এবং ইয়াঙ্গার, তো সেখানে আমার আর ওর বয়স যেহেতু কাছাকাছি, সেখানে একটা সেন্স অফ কম্পিটিশন কাজ করে। কিন্তু সিপিএমের ক্ষেত্রে মানুষের পার্টিগত দিক থেকে আস্থাটা কম, তো ফাইনালি যখন তুমি দেখবে ইট বিকামস ইকুয়াল। শাওনি, আমার এখানেই তোমার কাছে জিজ্ঞাসা যে আমরা যদি দেখি যে যাদবপুর এই ভোট কেন্দ্র, এই কনস্টিটুয়েন্সিটা, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা কনস্টিটুয়েন্সি এবং যার মধ্যে একই সঙ্গে শহর এবং একই সঙ্গে যে রুরাল এরিয়া, যে গ্রাম এলাকা, তার একটা ভীষণ রকমের বিন্যাস রয়েছে। এখানে দাঁড়িয়ে সাম্প্রতিক অতীতে যে সমস্ত বিষয় শাসক পক্ষকে, রাজ্যের শাসক পক্ষকে ক্রমাগত অস্বস্তির মুখে ফেলে দিয়েছে, সেটা দুর্নীতি থেকে শুরু করে একাধিক ইস্যু, সেগুলো কোথাও কি একটা তোমার বিপক্ষে যাবে না? দেখো মৌপিয়াদি, এটা তো জাতীয় ভোট, এটা দেশের ভোট, এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষ তথা যাদবপুরের মানুষ, টু বি মোর প্রিসাইজ, তারা একটা দেশের ভোটের গুরুত্বটা বোঝে। Like I've always said that this election is not an election to elect the BJP but to reject the BJP. তো সেখানে লোকাল ইস্যুর অবশ্যই কিছু না কিছু প্রভাব তো থাকে, কিন্তু সেখানে দাঁড়িয়ে বিজেপির শ্বেতপত্র যেহেতু খালি এবং দেশের নিরিখে যেই কাজ হয়েছে বা যেই প্রতিশ্রুতিগুলো
বিজেপির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেগুলোর কমপ্লিশন হয়নি। সেই জায়গা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক বেশি এগিয়ে। যেই প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে মমতাদির পক্ষ থেকে সেগুলো মোরাললেস কিন্তু অ্যাচিভ করা হয়েছে। তো মানুষের সেখানে দাঁড়িয়েও তারা কনভিন্সড যে আর কেউ থাকুক না থাকুক তৃণমূল কংগ্রেস থাকবে। সায়নী, যে প্রসঙ্গটা তুমি বলছিলে যে যাদবপুর ট্র্যাডিশনালি তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখেছে, কিন্তু এরই মধ্যে যদি আমরা দেখি গত 3 বছরের আরেকটা অত্যন্ত ইন্টারেস্টিং ট্রেন্ড, সেটা হচ্ছে ভাঙড়। যে ভাঙড় এই যাদবপুরের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, সেখানে আইএসএফের প্রভাব, এবং এই ভাঙড় থেকে তৃণমূল এবং বিজেপি বাদ দিলে অন্য আর একমাত্র রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্ব যেটা বিধানসভায় রয়েছে সেটা এই ভাঙড় থেকে রয়েছে আইএসএফের। আইএসএফ একটা অত্যন্ত সেলফ সেন্টার্ড দল এবং ইট ইজ বেসড অন ওয়ান লিডার, যে প্রপারলি রাজনৈতিকও বোধহয় নয়। কারণ আইএসএফের বিধায়ক ভাঙড়ের মানুষকে বহু প্রতিশ্রুতি দিয়ে তাদের সেন্টিমেন্ট নিয়ে ছেলেখেলা করে একটা পর্যায়ে উনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তারপরে আমরা যা ট্রেন্ড দেখেছি বা গ্রাউন্ডে আমাদের যা ফিডব্যাক আছে, সেই প্রতিশ্রুতিগুলো তারা রাখতে পারেননি। বিধায়ক হিসেবে আইএসএফের বিধায়ক নিজেকে প্রমাণ করতে পারেননি। সেটার একটা ডিপ ইম্প্যাক্ট আছে। আবার বলছি যে ভাঙড়ের মানুষও জানে যে এটা দেশের ভোট, অ্যান্ড উই আর ফাইটিং দ্য বিজেপি। আইএসএফ যারা ব্যাকহ্যান্ড থেকে বিজেপির কাছ থেকে সাপোর্ট নেয় এবং বি টিম হয়ে কাজ করে, ভাঙড়ের মানুষ যথেষ্ট বোধ বুদ্ধি সম্পন্ন, তারা আইএসএফকে এই লোকসভা নির্বাচনে অন্তত বিশ্বাস করবে না। আজকে ভাঙড়ে গিয়েও আমরা দেখলাম যে ভাঙড়ের কোনো বুথে যেতে দেখলাম না। এটা কি ইচ্ছাকৃতভাবেই? বিষয়টা হচ্ছে সকাল থেকে একটা অশান্তি হচ্ছিল, তো আমরা সেটাকে মিনিট টু মিনিট আমরা ফলো করছিলাম। প্লাস আমি মনে করি যে শান্তিপূর্ণ ভোটও অত্যন্ত দরকার। কেন্দ্রে যেই প্রার্থীরা যাচ্ছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে উত্তেজনা সৃষ্টি করতে যাচ্ছেন, এবং ইলেকশনকে আমরা মিনিট টু মিনিট ফলো করছি। আমাদের কন্ট্রোল রুম আছে, যেখান থেকে কমপ্লেন আসছে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হোক বা অথরিটি হোক, প্রশাসন হোক, তার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করেছি এবং পিসফুল ভোট হয়েছে। ভাঙড়ের টার্নআউটও খুবই ভালো। দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে এই অ্যান্টি সোশ্যালরা চেষ্টা করেছিল ভোটটাকে নষ্ট করার, কিন্তু সেখানে গ্রামের মানুষ, সাধারণ মানুষ, তারা জোট বেঁধে ভোট দিয়েছে। আমার একটাই 1 পয়েন্ট এজেন্ডা ছিল যে আমি ভাঙড়ে উপস্থিত থাকবো, কারণ লাইক অল অফ ইউ নো যে ভাঙড়ে আমাদের বিধায়ক নেই। তো সেখানে যেন ভাঙড়ের মনে না হয়, কর্মীদের যেন মনে না হয়, কারণ এর একটা প্রেমাইস আছে। 48 ঘন্টা আগে একটা সিভিয়ার বোমাবাজিতে আমাদের প্রায় 5 জন কর্মী খুব গুরুতরভাবে আহত হয়েছেন। তো সেখানে দাঁড়িয়ে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছিলাম যে ভাঙড়কে সময় দিতে হবে, ভাঙড়ের মধ্যে থাকতে হবে, এবং কোনো রকমের এমার্জেন্সি হলে যাতে 5 থেকে 10 মিনিট 15 মিনিটের মধ্যে সেখানে পৌঁছানো যায়। তাই বেস ক্যাম্পটাকে ভাঙড় বানানো হয়েছিল। শাওনি, এই মুহূর্তে যখন দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছি, আমরা যে ছবিটা দেখাচ্ছি স্ক্রিনে, সেই ছবিটা দেখে রীতিমতো চমকে উঠতে হয়। আমাদের সবার সামনে একটা আয়না দাঁড় করিয়ে দেয়। আমরা দেখতে পাচ্ছি যে যখন ভাঙড়ে তীব্র গণ্ডগোল হচ্ছে, সেই সময় এক শিশু, সে কোনো রকমের লাইট পোস্টের আড়ালে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, এবং আরেক শিশু, তার যেটা বোঝা যাচ্ছে যে পুকুরে সে জলের মধ্যে লুকিয়ে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। এটা তো সত্যি যে কোনো সেন্সিবল মানুষকে ভীষণ রকমভাবে নাড়িয়ে দেয় এই ছবি। এর দায় কার? দেখো, আমি মনে করি যে ভাঙড়ে এই যে অ্যান্টি সোশ্যাল কাজকর্ম, এটা 3 জন পার্টি মিলে তাদের এজেন্ডা, 1 পয়েন্ট এজেন্ডা হচ্ছে যে তৃণমূলকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। এটা হারমাদ সিপিএম, উন্মাদ বিজেপি এবং জল্লাদ আইএসএফ, তাদের একটা কম্বিনেশন। এবং তুমি যেটা বলছো যে ভিজুয়ালগুলো আমরা দেখছি, এটা যে কোনো সাধারণ মানুষ, সাধারণ ভোটার এবং দলের জায়গা থেকে আমাদের কাছেও অত্যন্ত কষ্টের, কারণ শাসক দলের একটা দায় থাকে। এবং সেই জায়গা থেকেই আমি তোমাকে বলবো যে আমরা আজকে সারাদিন, যেহেতু আমি ভাঙড়ে ছিলাম, ভাঙড়ে এই যে সকালবেলা আজকে নলমুড়ি হোক বা যেখানে যেখানে সাতুরিয়া হোক বা যেখানে যেখানে ঘটনাগুলো ঘটেছে, সেইটা বাদে কিন্তু আমরা এনশিওর করেছি যাতে পিসফুল ভোটিং হয়, মানুষ বেরিয়ে এসে ভোটটা দিতে পারে। শাওনি, তোমার কাছে আমার শেষ প্রশ্ন, যেহেতু তুমি নিজেই বিভিন্ন সময় বলে থাকো যে অভিনেত্রী থেকে নেত্রী হওয়ার ক্ষেত্রে এই জি 24 ঘন্টার একটি অনুষ্ঠান, সেটাতে তোমার আলাদাভাবে যে উপস্থিতি, সেটা খুব সিগনিফিকেন্ট। তো এই 3.5 বছরে, সেটা আমি যদি খুব ভুল না করি সেটা 2021-এর জানুয়ারি, এবং তারপর বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করা,
সেখানে আশানুরূপ ফল না পাওয়া এবং এবার লোকসভায় যাওয়ার জন্য যাদবপুরের মতো একটা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে, এই 3 বছর 4.5 মাসের জার্নিটাকে কিভাবে দেখবে? 3 বছর, 3টে সিনেমা, 350-র ওপর পলিটিক্যাল মিটিং মিছিল এই রাজ্যে, ত্রিপুরা, গোয়া, আসাম, এমন কোনো জায়গা নেই যেখানে দল বিশ্বাস করে পাঠায়নি। মানুষকে কনভিন্স করার একটা বিষয় থাকে যে অভিনেত্রী বলে আর্মচেয়ার পলিটিক্স করবে, সেটা নয়। অভিনেতা অভিনেত্রীরাও মন দিয়ে রাজনীতিটা করতে পারে যদি চায়। এবং যেটা তুমি বললে মৌপিয়াদি, যে এত বড় দায়িত্ব দল, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আমার মতো একজন নন পলিটিক্যাল মানুষ, শুরুতে তো তাই ছিলাম, একটি 31 বছরের মেয়ে, তখন আরও কম ছিল, 29 বছর, 28 বছর, তাকে দেওয়া, তো সেটাও একটা বড় রেসপন্সিবিলিটি যে আই হ্যাভ টু লিভ আপ টু দ্যাট এক্সপেকটেশন। আমি চেষ্টা করেছি, বলছি না যে সব করতে পেরেছি, হয়তো কিছুই করতে পারিনি, কিন্তু পরবর্তীকালে মানুষ আস্থা রাখলে যদি কোনো খামতি থেকেও থাকে সেটাকেও পূরণ করে দেবো। কার সাথে ঝগড়া করলে, মানে কার সাথে ঝগড়া করে দলনেত্রীর কাছ থেকে খুব স্নেহের এই উপাধিটা পাওয়া গেল? কি ভোট পর্বে কারোর সঙ্গে ঝগড়া করেছো? না, ঝগড়া তো করিই নি, আর চাইও নি কোনোদিন কিছু। না, আমি 81 দিন ধরে যেই প্রচার আমি করেছি সেটা, এবং আমার সংগঠন যেরমভাবে মাঠে পড়ে, আমার বিধায়করা নিজেদের ইলেকশনে এত খাটে না যতটা আমার ইলেকশনে খেটেছে, এবং সেটা আমি আমার চোখের সামনে দেখতে পেয়েছি। ঝগড়া করার প্রয়োজনীয়তা পড়েনি, ইটস অল লাভ, এবং ভালোবাসা যেরম দিয়েছি আশা করছি ভালোবাসাটা ফেরতও পাবো। সায়নী, ধন্যবাদ। সায়নী ঘোষ আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। আমি আরও একবার চলে যাব সব্যসাচীর কাছে। সব্যসাচী, এই মুহূর্তে একটু জানার চেষ্টা করবো মহা এক্সিট পোলের লেটেস্ট ডেটা আমরা কি পাচ্ছি? একদমই, আমি একটু দক্ষিণের দিকে নজর দিতে বলবো, কারণ আপকি বার 400 পারের যখন স্লোগান তুলেছিলেন নরেন্দ্র মোদী, তখন সবার লক্ষ্য ছিল যে দক্ষিণে বিজেপি কতটা গেইন করতে পারে। সেই জায়গা থেকে আমি তো তামিলনাড়ুর দিকে যদি যাই, এবং কর্ণাটক, বিশেষ করে কর্ণাটকে এখনো পর্যন্ত ইটিজির যে এক্সিট পোল, তাতে এনডিএ 22, কংগ্রেস 6টি আসন এবং অন্যান্যরা 0, অর্থাৎ কর্ণাটক আবার গেইন করতে পারে। যে ধাক্কা বিজেপি খেয়েছিল গত বিধানসভা ভোটে, তার থেকে একেবারে ঘুরে দাঁড়ানোর প্রেডিকশন দিচ্ছে ইটিজি, যেখানে 22টি আসন এনডিএকে, কংগ্রেসকে 6টি আসন, এবং অন্যান্যরা 0 পাচ্ছে এখনো পর্যন্ত। কর্ণাটকের এই প্রেডিকশন এখনো পর্যন্ত 22টি আসনে ইটিজির তরফ থেকে। যদি সব্যসাচী আমরা অন্ধ্রের একটু ডেটা দেখার চেষ্টা করি। একদমই, অন্ধ্র খুব ইন্টারেস্টিং, কারণ টিডিপি, বিজেপি, জনসেনা একদিকে, অন্যদিকে ওয়াইএসআর, তাদের জোট হয়েছে। ইন্ডিয়া টিভি সিএনএক্স এর যে দাবি এখনো পর্যন্ত 19 থেকে 23, এখানেও কিন্তু এনডিএ এগিয়ে রেখেছে তারা, 19 থেকে 23 এনডিএ, এবং ইন্ডিয়া জোট যেখানে কংগ্রেস রয়েছে, জগনমোহন রেড্ডির দল হয়েছে, সেখানে 3 থেকে 5টি আসন পেতে পারে। এটাও খুব ইন্টারেস্টিং। যদি তাই হয়, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক যদি এই আসন এনডিএ দখল করতে পারে, তাহলে কিন্তু বড় সড়ো বিষয়টা বিজেপিকে বুস্ট আপ দেবে, মানে বুস্ট করবে অঙ্কের খাতিরে। অন্তত যে টার্গেট বিজেপি বেঁধে দিয়েছে, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক এই দুটো আপাতত দক্ষিণে আমাদের সামনে আসছে। এবং আমি যদি তেলেঙ্গানা দেখি, তেলেঙ্গানাতেও কিন্তু কংগ্রেস বিধানসভা ভোট সেখানে দখল করেছে, কংগ্রেস বিধানসভা ভোট কংগ্রেসের দখলে গিয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি টক্করের বিষয় সিএনএক্স এর তরফ থেকে বলা হচ্ছে, যেখানে এনডিএকে দেয়া হচ্ছে 8 থেকে 10টি আসন, ইন্ডিয়াকে 6 থেকে 8টি, এবং অন্যান্যরা 1টি আসন। তেলেঙ্গানাতেও হাড্ডাহাড্ডি টক্করের ইঙ্গিত দিচ্ছে। ফলে দক্ষিণে এনডিএ যে কড়া টক্কর দেবে, বিজেপি যে কড়া টক্কর দেবে, অন্তত এই আপডেট এখনো পর্যন্ত তেলেঙ্গানা, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ এই কটা জায়গা থেকে আসছে। মৌপিয়া। সব্যসাচী, আমি তোমার কাছে আসবো। আমি একটু এর পাশাপাশি আমরা মহারাষ্ট্রের যে ডেটা তাতেও নজর রাখার চেষ্টা করব। আমি একটুখানি এখানে আমাদের সঙ্গে সম্বিত রয়েছেন। সম্বিত, বিশেষ করে যদি আমি কর্ণাটক এবং তেলেঙ্গানা দেখি, কারণ কর্ণাটক এবং তেলেঙ্গানা গত 1 বছরের মধ্যে সেখানে যে নির্বাচনী ফলাফল দেখি, সেখানে কংগ্রেস তাদের ফলাফল, সেটা কংগ্রেসের জন্য যথেষ্ট উৎসাহব্যঞ্জক ছিল। কিন্তু এরই মধ্যে যদি এই এক্সিট পোলের এই ট্রেন্ডই যদি শেষ অবধি ফলাফলে যদি রিফ্লেক্টেড হয়, তাহলে দেখা যাবে যে সেখানে জমি আবারও পুনরুদ্ধার করেছে এনডিএ তথা বিজেপি। এটা খুব ইন্টারেস্টিং একটা দিক, একটু জানার চেষ্টা করব।
অ্যাবসলিউটলি যদি অন্ধ্রপ্রদেশের এই যে এক্সিট পোলের রেজাল্টটা আসছে সেটা যদি সত্যি হয়, তাহলে কিন্তু যে উত্তর ভারতে যেসব রাজ্যগুলো থেকে বিজেপি ভালো ফল করতে নাও পারে বলে বা খুব টাফ ফাইট হতে পারে বলে আমরা ভাবছি, যেমন হরিয়ানা, দিল্লি, পাঞ্জাবে শিরোমণি আকালি দলের সঙ্গে বিজেপি নেই, যদিও সেখানে বিজেপি দুটো জিতেছিল। তো এই যে লসটা সেইটা রিকভার করার জন্য কিন্তু সাউথের যে স্টেটগুলো সেইগুলোতে ভালো ফল বিজেপিকে করতেই হবে যদি সত্যি তারা সরকারে ফেরে। গতবার বিজেপি কর্ণাটকে 26টা সিট পেয়েছিল, কংগ্রেস একটা, জেডিএস একটা। এবারে জেডিএস এর সঙ্গে বিজেপির জোট হয়েছে, সেখানে বিজেপির 26 থেকে কমবে বলা হচ্ছে, কিন্তু আমার ধারণা যে কংগ্রেসের সিট আরো বাড়বে, সেখানে 10-15টা সিট হওয়ার কথা। বাট এক্সিট পোলে যেরকম দেখাচ্ছে তাদের দেখাচ্ছে যে বিজেপির খুব একটা লস হওয়ার কথা নয়। কিন্তু অন্ধ্রপ্রদেশে বিজেপি একটিও আসন পায়নি গতবার, সেইখানে যদি জনসন এবং টিডিপির সঙ্গে জোট করে তারা 25টা আসন পেয়ে যেতে পারে, বা 25টা তো সিটই রয়েছে, যদি 20টাও আসন জিততে পারে, তাহলে কিন্তু সেটা একটা বিগ গেন। এবং যে লসটা তারা করতে পারে বলে আমরা ভাবছি, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, হরিয়ানা, দিল্লি, খানিকটা হিমাচল, সেইটা মেকআপ তারা করতে পারে। আমি আসবো সম্বিত তোমার কাছে। আমরা কর্ণাটকের যেটা ইটিজির যে সমীক্ষা দেখলাম, সেখানে এনডিএকে 22টা আসনের কথা বলা হচ্ছে, কংগ্রেস 6টি। অন্যদিকে সিএনএক্স এর সমীক্ষা অনুযায়ী অন্ধ্রপ্রদেশে সেখানে এনডিএ 19 থেকে 23 এবং ইন্ডিয়া জোট 3 থেকে 5। তেলেঙ্গানায় সিএনএক্স এর সমীক্ষা অনুযায়ী এনডিএ 8 থেকে 10, ইন্ডিয়া 6 থেকে 8 এবং অন্যরা 1। আমি একটু চলে যাব আবারও সব্যসাচীর কাছে। সভ্য, যদি আমরা দেখি বিহার, কারণ বিহারে নীতিশ কুমারের ভোল বদল, সেটা কৌতূহল অনেকটাই নিজেদের দিকে টেনে নিয়েছে। সেই বিহারে এখনো পর্যন্ত কি প্রেডিকশন আসছে? একদমই বিহারের প্রেডিকশন দেখাবো, এবং বিহারের লড়াই অবশ্যই ইন্টারেস্টিং হয়ে যাবে, কারণ নীতিশ কুমারের দল বলো এবং তেজস্বী যাদব বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ম্যাট্রেজের যে এখনো পর্যন্ত প্রেডিকশন 40টার মধ্যে 32 থেকে 37টি এনডিএকে দিয়েছে তারা, এবং 2 থেকে 7টি তারা ইন্ডিয়া জোটকে এখনো পর্যন্ত দিচ্ছে। অন্যান্যরা একটি আসনে সম্ভাবনা রয়েছে ম্যাট্রেজের তরফে। অন্তত এখানেও বিহারে মৌপিয়া এনডিএকে অনেকটাই আসনে এগিয়ে রাখা হয়েছে এক্সিট পোলে, যেখানে 32 থেকে 37টি। মৌপিয়া, সভ্য, যদি আমরা দেখি যে উত্তরপ্রদেশ, বলাই হয় যে দিল্লির রাস্তা সেটা যায় উত্তরপ্রদেশের ওপর দিয়ে। উত্তরপ্রদেশের ফলাফল সেটা ভীষণভাবে ক্রুশিয়াল, কারা ক্ষমতায় আসবেন, কারা সরকার করবেন তার জন্য। উত্তরপ্রদেশের কোনো ডেটা এখনো পর্যন্ত এসেছে? একদমই উত্তরপ্রদেশের ডেটা আমরা দেখানোর চেষ্টা করবো। আজকে বারাণসীতে নরেন্দ্র মোদী সেখানে ভোট হয়ে গেল সেখানে, এবং আমরা জানি মোদীর ধ্যান নিয়ে গত কয়েকদিন ধরে কি হলো। কিন্তু উত্তরপ্রদেশের হাওয়া কিন্তু বেশ গরম। কিন্তু ম্যাট্রিজেরই এখনো পর্যন্ত আপডেট আসছে 80টির মধ্যে এখানেও এনডিএকে এগিয়ে রেখেছে তারা 67 থেকে 74টি আসনে। ইন্ডিয়া জোটকে 6 থেকে 11 আসন দিয়েছে তারা। আমরা জানি এখানে বেশ ভালো রকমভাবে ইন্ডিয়া জোট হয়েছে। রাহুল গান্ধী, অখিলেশ যাদব একসাথে প্রচার করেছেন, এবং অন্যান্যদের কিন্তু কোনো আসন দেওয়া হয়নি। সেক্ষেত্রে মায়াবতীর দল কি করতে পারে সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে 80টির মধ্যে ম্যাট্রিজের যে সমীক্ষা এখনো পর্যন্ত এক্সিট পোলে 67 থেকে 74 এনডিএ, 6 থেকে 11 ইন্ডিয়া। মোপিয়া, খুব সংক্ষেপে তোমার কাছে জানার চেষ্টা করব মহারাষ্ট্র এবং দিল্লি, কারণ এই দুটোর দিকে আলাদাভাবে নজর রয়েছে। 2019-এ মহারাষ্ট্রের যে রাজনৈতিক সমীকরণ ছিল তা 2024-এ বদলে গেছে। অন্যদিকে দিল্লি, সেখানের ইকুয়েশনও ডিফারেন্ট, এবং দিল্লির যে মুখ্যমন্ত্রী তিনি ভোটের আগে তার জেল যাত্রা সেটা ভীষণ রকমভাবে গোটা দেশ জুড়ে শোরগোল ফেলেছে। সব মিলিয়ে মহারাষ্ট্র এবং দিল্লির কোনো ডেটা যদি এখনো পর্যন্ত পাওয়া যায়। একদমই কেজরিওয়াল আগামীকালই জেলে যেতে পারেন এরকমও বিষয় রয়েছে, কারণ তার জামিনের মেয়াদ কিন্তু আজকে শেষ হয়ে গেছে। আমি দেখানোর চেষ্টা করব এখনো পর্যন্ত মহারাষ্ট্রের কথা তুমি বললে, মহারাষ্ট্র নিয়ে অনেকে নানা মুনির নানা মত, যেখানে আগারি জোট রয়েছে এবং একদিকে এনডিএ জোট রয়েছে। এবং ইন্ডিয়ার মধ্যেই যদি আমি ধরি, সেক্ষেত্রে 13 থেকে 19টি আসন দিচ্ছে ম্যাট্রিজ, এবং এনডিএকে দেওয়া হচ্ছে 30 থেকে 36টি আসন। এখানে উল্লেখযোগ্য এনডিএকে এগিয়ে রাখা হয়েছে 48টি আসনের মধ্যে। সেক্ষেত্রে যে ফ্র্যাকশন আমরা শিবসেনায় দেখেছি, এনসিপির মধ্যে দেখেছি, সেই ফ্র্যাকশন এবং উদ্ধব ঠাকরে শিবসেনা রয়েছে, সেখানে শরদ পাওয়ার বনাম অজিত পাওয়ার। সেখানে এখনো পর্যন্ত এনডিএ 30 থেকে 36, ইন্ডিয়া 13 থেকে 19, 48টির মধ্যে ম্যাট্রিজের সমীক্ষা। আমি দিল্লির দিকে যাব। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল যেরকম বললাম আগামীকাল জেলে যেতে পারেন, কিন্তু তার আগে পর্যন্ত এখনো পর্যন্ত দিল্লিতে যথেষ্ট তিনি ভোট অ্যাপিল করেছেন এবং কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কথা বলেছেন। কিন্তু দিল্লিতে আগে যেখানে সবকটাই বিজেপির দখলে ছিল, এখানে কিন্তু ম্যাট্রিজের সমীক্ষা বলছে 2টি আসন ইন্ডিয়া জোট, এখানে ভালো রকম জোট হয়েছে কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে, তাদের ঘরে আসলেও আসতে পারে। 5 থেকে 7টি উল্টো দিকে এনডিএকে কিন্তু দিয়ে রাখছে তারা এক্সিট পোলে। এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মোপিয়া,
আসবো সব্যসাচী তোমার কাছে এবং এই প্রসঙ্গে আমরা আলোচনাতেও আসবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন প্রদীপ চট্টোপাধ্যায় এবং সায়ন বন্দ্যোপাধ্যায়। আমরা আসবো, ছোট্ট একটা বিরতি তার আগে নিচ্ছি। বিরতির পর ফিরে আসছি মহা এক্সিট পোল নিয়ে। দেখতে থাকুন জি 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন মহা এক্সিট পোল। বিভিন্ন এক্সিট পোলের যে নির্যাস আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমার সহকর্মী সব্যসাচী আমাদের সঙ্গে রয়েছেন। আমি সব্যসাচীর কাছে যাব এবং স্পিকারদের কাছেও আসবো। তার আগে কিছুক্ষণ আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন আজকের ভোট পর্ব সম্পর্কে আপনাদের শোনাবো। আমরা প্রাথমিকভাবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করে আমরা আজকে রাত্রি 12টার মধ্যেই মেল মারফত ইলেকশন কমিশন তাদেরকে আমরা দাবি করব ডায়মন্ড হারবার লোকসভার ফলতা বিধানসভা কেন্দ্রের 260টি বুথের মধ্যে 230টা বুথে পুনর্নির্বাচন করা হোক। আমরা গতকাল সন্ধ্যের পর থেকে মমতা পুলিশের ভয়ঙ্কর রূপ দেখেছি। মথুরাপুরে, জয়নগরে, সন্দেশখালীর যে জিপিতে আজকে এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেল, আপনারাও পাবেন খবর একটু পরে। এক্সিট পোল হয়তো ঢাকা পড়ে যাবে, এত বড় ঘটনা ঘটে গেছে একটু আগে। তা সেখানেও প্রায় 7 জন আমাদের কার্যকর্তা, শক্তি কেন্দ্র প্রমুখ, পোলিং এজেন্ট, বুথ সভাপতি, কাউকে ছাড় দেয়নি। গোটা রাজ্য জুড়ে বিশেষ পুলিশ পাঠিয়েছিলেন, বাছাই করা পুলিশের লোকজন। আমি নন্দীগ্রামে ভোটের দিন দেখেছি। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অনেক কথা বলছেন, সংখ্যায় বেশি, কিন্তু আরো বেশি অ্যাকশন চাই। কিন্তু তারা সংযত আচরণ করেছেন, কারণ যেভাবে শীতলকুচির ঘটনা ঘটিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে মেলাইন করা হয়েছে এবং তাদেরকে সিআইডিকে লাগিয়ে হেনস্থা করা হয়েছে, ব্যক্তিগতভাবে তাদের লাইফ ডিস্টার্ব করা হয়েছে, তারপরেও কেন্দ্রীয় বাহিনী আমি বলবো প্রপারলি রেসপন্ড করেছেন। সংখ্যায় অনেক বেশি ছিলেন, হয়তো টাইম লেগেছে, কারণ রাজ্য পুলিশ তাদেরকে প্রতিনিয়ত মিসগাইড করেছে। আজকের ভোটে তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় এবং রাজ্য প্রশাসন, পুলিশ, তারা সবাই ঝাঁপিয়ে পড়েছিল যে কিভাবে যেভাবেই হোক আজকে যাতে 9টা সিটি ওনাদের বস পশ্চিমবাংলার মালকিনকে, কারোর ম্যাডাম, কারোর পিসি, কারোর ইত্যাদি, তাকে যাতে তুলে দেওয়া যায়, সে চেষ্টা তারা ত্রুটি রাখেননি। বিরোধী দলনেতার নিশানায় পুলিশ প্রশাসনের ভূমিকা। আমরা এই প্রসঙ্গে আলোচনায় আসবো। তার আগে দেখাবো তাপস রায়, উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থী, যিনি কয়েক মাস আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের আগাম বিজয় মিছিল। সুদীপ, এগুলোর দরকার ছিল? একটু দেখো চেনা যাচ্ছে প্রভোকেশন না, একটু চেনা যাচ্ছে কিনা দেখো। উনি আর্তনাদ করতে থাকুন, ওনার এই আর্তনাদকে আমরা এত পাত্তা দিচ্ছি না। শুভেন্দুবাবু যে আর্তনাদ করছেন, আজকে বিরোধী দলনেতা আছেন, কালকে দেখবেন মাতঙ্গিনী ব্লকের প্রেসিডেন্ট করে দেওয়া হয়েছে। বিজেপিকে 42টা আসনে এক্স্যাক্টলি এই জি 24 ঘন্টা স্টুডিওতে আপনার দলের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি মুড়ি খেতে খেতে যেভাবে বলেছিলেন আর্তনাদ করতে থাকুন। আমি বলছি দেখ কেমন লাগে, বাবুর মতো একজন সিনিয়র পলিটিশিয়ানের বাড়ির সামনে এই ধরনের অসভ্যতা পুলিশ সম্পন্ন করে বসে আছে। এই চ্যাংড়া ছেলেটা রাজনৈতিক একজনকে প্রার্থী করেছে, সারা বাংলা দেখেছে, সারা বাংলা দেখেছে। আর এই হচ্ছে সমস্যা শঙ্কুদেব পান্ডা, এই তো তৈরি করেছেন, এটা আইডেন্টিটি আপনাদের, এটা রাজনৈতিক আইডেন্টিটি। কাউকে বলতে পারে না গোটা শোতে কাউকে বলতে চান? আমি বলছি এই গোটা 2 ঘন্টা ধরে শো হবে। আমি মৌপি আলীকে বলবো
শঙ্কুদেব আমি পান্ডাকে আসবো আত্মনাদ সুদীপ, করতে দিন। সুদীপ শঙ্কু দুজনের আত্মনাদ কাছেই আসবো। করতে এক দিন। সেকেন্ড, সুদীপ শঙ্কু দুজনের কাছেই আসবো। আমি একটু সায়নের কাছে আসি। সায়ন নিজে তমলুক থেকে প্রতিদ্বন্দ্বিতা করেওছে। সায়ন, আমরা এই রাজ্যের এখনো পর্যন্ত যে সমীক্ষা পেয়েছি, মেট্রিজের যে সমীক্ষা পেয়েছি, সেই সমীক্ষা অনুযায়ী মেট্রিজ 21 থেকে 25টা আসন বিজেপির দিকে যাবে বলে মনে করছে। তৃণমূল কংগ্রেস 16 থেকে 20, অন্যান্য অর্থাৎ এখানে ধরে নেওয়া যেতে পারে যে বাম কংগ্রেস জোট, এবং এক্ষেত্রে অবধারিতভাবে প্রথম নাম যে চলে আসে সেটা হয় বহরমপুর বা মুর্শিদাবাদ বা এই ধরনের কোনো আসন। তো সেখানে দাঁড়িয়ে আজ কি হতাশ? আমিও তো ছোটবেলায় মনে করতাম বিশাল বড় অভিনেতা হব, তো হতে পারলাম না। কি মনে করছে তার সাথে সংসদীয় গণতন্ত্রের কি সম্পর্ক? যা দেখছি বা যা দেখানো হচ্ছে, ভোট করতে গিয়ে বাস্তব যা বুঝেছি তার সাথে খুব একটা মিল নেই। একটা ভয়ঙ্কর অ্যান্টি ইনকামবেন্সি ছিল দুটো গভর্নমেন্টের এগেনস্টে, কিন্তু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্টের ভোট। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, এবং সবচাইতে বেশি আমাদের মনে হয়েছে যেটা সবচাইতে বেশি মানুষ যা বলেছেন তা হচ্ছে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব। সবচাইতে বেশি এই নির্বাচনের প্রাইম ইস্যু ছিল। ফলত যা দেখছি আপাত দৃষ্টিতে বা যা শুনছি, এর সাথে বাস্তবের খুব একটা মিলটিল নেই। যা হবে 4 তারিখ বোঝা যাবে। কিন্তু বামপন্থীরা, কংগ্রেস, বামফ্রন্ট কংগ্রেস যে জোট আমরা পশ্চিমবাংলায় করেছিলাম, নিঃসন্দেহে আমরা ভালো ফলাফল করব, নিঃসন্দেহে ভালো ফলাফল করব। কিন্তু আমার খুব ভালো লাগলো আজকে বিজেপি শঙ্কুদেব পণ্ডা বললেন তাপস বাবু। এবছরের জানুয়ারি মাসে তাপস বাবুর বাড়িতে যখন ইডি গেছিলেন, শুভেন্দুবাবু তখন বলছিলেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তাপস রায় এবার যাবে শ্রীঘরে। আসলে কখন শ্রীঘর, কখন ইডি, আর সেই কখন বিজেপির প্রার্থী, এটা বোঝা মুশকিল। আমি বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী বা কৃষ্ণ কল্যাণী, জিতলে তৃণমূল হারলে বিজেপি, নাকি জিতলে বিজেপি হারলে আসবো তৃণমূল, সায়ন, আমি একটু- আপনার অভিনয়টা ধামাল। আসবো, এক ভালোই সেকেন্ড, অভিনেতা এক সেকেন্ড, আমি হয়েছে। আরেকবার চলে যাবো জিতছি, সব্যসাচীর জিতছি। কাছে। অভিনয়টাই করে যান। সব্যসাচী, মহা এক্সিট পোলে এখনো পর্যন্ত লেটেস্ট ডেটা কি এসেছে? একদমই বিহারের কথা দিয়ে শুরু করব, কারণ আমাদের রাজ্যে যেরকম বিজয় মিছিল হচ্ছে, আমরা বিজয় মিছিল আগেও দেখেছি, কোথাও গিয়ে একটা বিরোধী পক্ষকে চাপে রাখার একটা কৌশল। এই রাজ্য যেমন গুরুত্বপূর্ণ, রাজনৈতিক মহলে একটা হাওয়া আছে যে 5টা রাজ্য এবারে ভোটের ফলাফলের দিশা ঠিক করে দেবে। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বিহার। সেই জায়গা থেকে বিহারের যে আপডেট রয়েছে আমি আরেকবার আনবো। বিহারের আগেও আপডেট দেখিয়েছি। এখনো পর্যন্ত বিহার নিয়ে যে আপডেট রয়েছে, ম্যাট্রিজের আপডেট আমরা দেখিয়েছি মৌপিয়া। অ্যাক্সিস মাই ইন্ডিয়া থেকেও কিন্তু একটা আপডেট আসছে, সেখানেও কিন্তু বিহারকে এগিয়ে রাখা হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেরকম ম্যাট্রিজের আপডেট দেখেছি যে সেখানেও কিন্তু এনডিএকে 32 থেকে 37টি আসন দেওয়া হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অ্যাক্সিস মাই ইন্ডিয়া 22 থেকে 26, এখানেও এনডিএকে এগিয়ে রেখেছে। তারা ইন্ডিয়াকে 7 থেকে 9টি আসন দিচ্ছে অ্যাক্সিস মাই ইন্ডিয়া, এবং এলজেপি লোক জনশক্তি পার্টি 5টি আসনে তারা এগিয়ে থাকবে বা জিতবে। এখনো পর্যন্ত অ্যাক্সিস মাই ইন্ডিয়ার তরফে এই আপডেট। মৌপিয়া, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় তার কোনো ডেটা আছে? একদমই মধ্যপ্রদেশের আপডেট আমরা দেখাতে পারবো। এবারে মামাজি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তিনি বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী হয়তো হতে পারেনি, কিন্তু এবারে তিনি সাংসদে হওয়ার ভোটে দাঁড়িয়েছে। সিএনএক্স থেকে বলা হচ্ছে 29টি আসনের মধ্যে 28 থেকে 29টি বিজেপিকে দেওয়া হচ্ছে। কংগ্রেস 1টি আসন পেতে পারে। অর্থাৎ বিধানসভা ভোটের যে রেজাল্ট, যে হাওয়া, লোকসভা ভোটেও তাই থাকবে। এখনো পর্যন্ত সিএনএক্স এর তরফে এই আপডেট। মৌপিয়া, ছত্তিশগড়ের কথা তুমি বলছিলে, আমি ছত্তিশগড়ের দিকে আসবো। ছত্তিশগড়েও কিন্তু আমরা দেখেছি বিধানসভা ভোটে গোটা বিষয়টা ওলটপালট হয়ে গেছে। এখানেও সিএনএক্স এর যা হিসেব, 11টির মধ্যে 10 থেকে 11টি বিজেপিকে দিচ্ছে তারা। কংগ্রেসকে খুব বেশি হলে 1টি আসন দিতে রাজি হয়েছে সিএনএক্স, অন্তত এক্সিট পোলের এখনো পর্যন্ত তাই ডেটা। মৌপিয়া, হিমাচল প্রদেশ একটু দেখে নেওয়ার চেষ্টা করব, কারণ একটু আগেই হিমাচল প্রদেশের কথা বলছিলেন সুমন রায়চৌধুরী। একটু হিমাচল প্রদেশের কথা দেখে নেওয়ার চেষ্টা করব। একদমই হিমাচল প্রদেশ এবারে অনেক গ্ল্যামারাস তো বটে, কারণ কঙ্গনা রানাওয়াত তিনি রয়েছেন এবং তিনি একেবারে কোমর বেঁধে লেগে পড়েছিলেন। আমি একটু হিমাচলের যদি থাকি, 4টি আসন হিমাচল প্রদেশে, এখানে কিন্তু 3টি আসনে ইটিজির তরফ থেকে এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে। কংগ্রেস 1টি আসনে এগিয়ে থাকবে এখনো পর্যন্ত ইটিজির এই ডেটা। ধন্যবাদ। আমি তোমার কাছে আসবো পরবর্তীকালে, ওড়িশার ডেটাও তোমার কাছে জানার চেষ্টা করবো। আমি এগুলো নিয়ে একটু সুমনদার কাছে আসি। সুমনদা, যদি দেখি ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী, অ্যাক্সিসের সমীক্ষা অনুযায়ী, সিএনএক্সের অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী, ইটিজির সমীক্ষা অনুযায়ী এবং সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী, সব জায়গাতেই এনডিএ অনেকটা এগিয়ে রয়েছে। শুধু তাই নয়, কোথায় এগিয়ে রয়েছে? কর্ণাটকের মতো রাজ্য, সেখানে এনডিএর ফেভারে। এগুলো তো আপনাদের যথেষ্ট। হিমাচল, যেখানে সেখানে আমরা যদি 3টে এনডিএর দিকে যাবে এমনটাই ইটিজির প্রেডিকশন। মৌপিয়া, দেখো এদিকে বিহারে যদি আমরা দেখি, বিহারে ম্যাট্রিক্স যেটা বলছে 32 থেকে 37টা,
এনডিএর ফেভারে, 2 থেকে 7টা ইন্ডিয়ার ফেভারে। মৌপিয়া, যদি আমরা একটা সিম্পল ইউপিতে ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী 67 থেকে 74টা হচ্ছে এনডিএর ফেভারে, 6 থেকে 11টা ইন্ডিয়ার ফেভারে। এমনকি দিল্লি, যেখানে আপ এবং কংগ্রেসের জোট হয়েছে, সেখানে ম্যাট্রিজ 5 থেকে 7টা এনডিএর ফেভারে যাবে বলছে, ইন্ডিয়ার ফেভারে যাবে হয় 2টো অথবা সেটা সংখ্যাটা শূন্যও হতে পারে। এক পরিচিত ভদ্রলোক দিল্লিতে থাকেন, বিজেপির সঙ্গে যুক্ত, ফোনে আমাকে বলছিলেন যে যাক এই মানে যদি খুব কালারফুল দেখো এক্সিট পোল বা ওপিনিয়ন পোল হোয়াট এভার ইউ সে আফটার 4th of June, তাহলে বুঝবে যে এটা একটা বুস্টিং হবে। তো আপনি বিজেপির লোকের সঙ্গে কথা বলেন নাকি রাজনীতি নিয়ে? এখানে এই প্যানেলে কেউ একজনও আছে যারা অন্য দলের কোনো লোকের সঙ্গে পরিচিত নয়? সুদীপ কি আমাকে চেনে না? কথা বলি না, যা ইন্ডিকেশন করেছেন সেটা আমি মেইনটেইন করি। না আপনি গ্যারান্টি দিয়ে এই প্লিজ একজন ভদ্রলোক কথা শঙ্কু প্লিজ আমি ওনাকে অ্যাড্রেস করছি, মানে আপনাকে আমি যেটা বলতে চেয়েছিলাম তো মানে ডিস্টর্টেড জয়রাম রমেশ, মনীশ তিওয়ারি তারা কি বলছেন সেটা বলুন, বিজেপির লোক কি বলছেন সেটা তো আমি শঙ্কুর কাছ থেকে শুনবো। না, সেটা শঙ্কুর কাছ থেকেও শুধু শুনলে হবে না, এটা একটা শুনেই ছাড়বে বিজেপির কথা। শঙ্কু বলতে দাও না বাকিদের। খুব ভালো হয়েছে, খুব ভালো স্ট্র্যাটেজিস্টরা এই ধরনের এক্সিট পোল ফর্মুলেট করেছেন। বিজেপির কর্মীরা আগামী 4 তারিখ কাউন্টিং স্টেশনে যাওয়ার সাহস অন্তত করবেন, যেটা বিজেপি ভয় পাচ্ছিল বলে আমাদের কাছে খবর ছিল। এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা তো ঘটনা ভারতবর্ষে আমরা যেটা বারবার যার বিরোধিতা করি, মেরুকরণের রাজনীতি, ধর্মের রাজনীতি, এটা মানুষকে তো প্রভাবিত করেছে টু সাম এক্সটেন্ট, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমার একটাই প্রশ্ন এবং আমার বিশ্বাস আমার সহনাগরিকদের কাছে, তারা এবার কিন্তু শুধু রাম মন্দিরের শিলান্যাস নিয়ে ভেবে ভোট দেননি, রুজি রুটি এবং মূল্য বৃদ্ধির মল্লিকার্জুন খার্গে আজকে এক্সিট পোলের ডেটা আসার আগে মল্লিকার্জুন খার্গে বলছেন ইন্ডিয়া ব্লক 295টা আসন পাবে। সেটা কি কংগ্রেসের কর্মীরা যাতে কাউন্টিং সেন্টারে যাওয়ার সাহস পান সেটার জন্য? না, আপনি আমার কথা দিয়েই আমাকে কাউন্টার করে প্রশ্ন করলে হবে না। মল্লিকার্জুন খার্গে যেটা বলেছেন সঠিক কথা বলেছেন। ইন্ডিয়া ব্লকই এবার সরকার তৈরি করবে, কারণ মানুষের ওপরে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, এগুলো যেভাবে বোঝার মতন একটা পাহাড়ের মতন চাপিয়ে দেওয়া হয়েছে, এই নরেন্দ্র মোদী সরকার মুখে 5 ট্রিলিয়ন ইকোনমির কথা বলেন, আগামী 47 বছর নিয়ে ভারতবর্ষের মানুষকে মিথ্যে স্বপ্ন দেখান। এবার ভারতবর্ষের মানুষ তার উত্তর দিয়েছেন, যেটা 4 তারিখ বোঝা যাবে। আমি আসবো এর প্রসঙ্গে। আমি একটু আবার রাজ্যের ক্ষেত্রে ফিরি। আমি ইমরানের কাছে যে প্রশ্নটা নিয়ে গেছিলাম, ইমরান তখন আপনি শুনতে পাননি ঠিক করে। আমরা এই রাজ্যের সম্পর্কে একমাত্র মেট্রিজের ডেটা এখনো পর্যন্ত পাচ্ছি, যেখানে বিজেপিকে 21 থেকে 25টা আসন পাওয়ার কথা বলা হচ্ছে, টিএমসি 16 থেকে 20টা এবং অন্যান্য একটি। যদি এই ফলাফলই রিফ্লেক্টেড হয়, আবারও বলছি যে একটি মাত্র সমীক্ষা এখনো পর্যন্ত আমাদের হাতে এসেছে, যদি এই ফলাফলই রিফ্লেক্টেড হয় 4 জুন, তাহলে তো আপনাদের বিরুদ্ধেই ভোট কাটাকাটির অঙ্গ। কারণ বাম কংগ্রেসের সঙ্গে আইএসএফের এবার অসম সমঝোতা হয়নি, সেক্ষেত্রে তো কোথাও আপনারা ভোট কাটার একটা উপকরণ হিসেবে নিজেদের ব্যবহার হতে দিলেন কিনা, এই প্রশ্নটা আরো জোরালোভাবে উঠবে। মৌপিয়াদি, আজকে খুবই স্পষ্টকাতরভাবে আমি বলতে চাই, কিছু মনে করবেন না। আপনি যে বক্তব্যগুলো উত্থাপন করলেন, যে প্রশ্নগুলোকে আনলেন, তার মধ্যেই উত্তর রয়েছে। উত্তরটা এটাই রয়েছে, একটা পার্সোনাল লেভেল না, যেহেতু পলিটিক্স রয়েছে, সবকিছু মানে একেবারে খোলামেলা আলোচনা করাটা জরুরি। অধিকাংশ মিডিয়া দেখতে পেরেছি আমরা 2016-র পর থেকে একটা বাইনারি ক্রিয়েট করেছে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে বাম কংগ্রেস কোথায়, আইএসএফ কোথায়, তাদের অস্তিত্ব নেই, তাদের কর্মী সমর্থক নেই, তাদের কিচ্ছু নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসকে একটা আর বিজেপিকে একটা প্রাসঙ্গিকতা এই দিক থেকে আপনি আজকে এক্সিট পোল নিয়ে আলোচনা করতে এসেছেন নাকি আপনি মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে ক্লাস করাতে চান? মিডিয়া না, কিন্তু এই মিডিয়া নিয়ে আপনি যদি ক্লাস করেন, আমি খুব আগ্রহী ছাত্রী, আমি আপনার কাছে ক্লাস করতে যাব, ডোন্ট ওয়ারি। না, দেখুন, একদিকে বলছেন ভাঙড়ে এই বাইনারির মধ্যে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকীকে কিন্তু শিরোনামে থাকার জন্য বাইনারি বলে চিৎকার করতে হয় না ইমরান খান। না, 2016 থেকে গোটা রাজ্য থেকে আসছে। এক সেকেন্ড, নওশাদ সিদ্দিকী ঠিক ততটাই গুরুত্ব পান, আপনার দলের নেতা নওশাদ সিদ্দিকী ঠিক ততটাই গুরুত্ব পান যতটা গুরুত্ব
যতটা গুরুত্ব তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম বা কংগ্রেসের যে কোনো নেতা পান। আপনারা কি করে কোন দলকে অপ্রাসঙ্গিক ঘোষণা করতে পারেন? কাকে কিভাবে কাকে কোন দলকে কে কাকে অপ্রাসঙ্গিক ঘোষণা করেছে? আপনারা তো ম্যাট্রিক্সের ডেটা নিয়ে এখন আলোচনায় বসে ম্যাট্রিক্সের গেছেন, ডেটা, রেজাল্ট আউট হয়নি। ম্যাট্রিক্সের ডেটা সেটা আমরা কোট করছি কিন্তু মাত্র। পশ্চিমবঙ্গে আপনাকে গ্রাউন্ড বুঝতে রিপোর্টটা অসুবিধা নিন না হচ্ছে? জনগণের থেকে, পশ্চিমবঙ্গে জনগণের থেকে গ্রাউন্ড রিপোর্টটা নিন না। এটাকে নিয়ে এইভাবে করা তো যায় না, গ্রাউন্ড রিপোর্টটা নিন। না না, আপনি কি বলছেন যে গোটা একটা দেশ জুড়ে কোনো MLA এক্সিট পোল হবে না? একটা আপনি কি MLA বলতে চাইছেন? গোটা রাজ্যের গোটা শাসক দেশে কোনো দল এক্সিট পোল হবে না? সেটা তাহলে না না, নির্বাচন সেটা কেন করতে কমিশনকে, পারে না? কিন্তু ডিউরিং দা পোল এক্সিট পোল হয়েছে, ভোটটাকে তো প্রভাবিত করা হচ্ছে। ডিউরিং পোল এক্সিট পোল কোথায় হয়েছে? আপনার ঘড়ি কটা বাজে? ঘড়ি আছে দাদা? ঘড়ি আছে আপনার কাছে? এরকম অনেক আজকে বললে হবে না, অনেক এক্সিট পোল না, না, বেরিয়ে গেছে। ঘড়ি আছে দাদা, ঘড়ি আছে আপনার অনেক কাছে? বিশ্লেষকরা শুনুন, অনেক বিশ্লেষকরা অনেক রকম বিশ্লেষণ করে কোন জানিয়ে বিশ্লেষক দিয়েছে কি বলেছেন আমি জানতে চাই না। আমি জি 24 ঘন্টায় থেকে একমাত্র জি 24 ঘন্টায় যা দেখানো হচ্ছে তার দায়িত্ব নেব, বাকি কিছুর দায়িত্ব নেব না। আপনি যেমন শুধুমাত্র আইএসএফ এর দায়িত্ব নিয়ে কথা বলতে পারেন, অন্য কোনো রাজনৈতিক দলের দায়িত্ব নিয়ে কথা বলতে পারেন না, তেমনি এখানেও আপনার ঘড়িতে কটা বাজে? আচ্ছা, হ্যাঁ 7:52। 7:52। তো তাহলে জি 24 ঘন্টায় অন্তত, প্রথমত জি 24 ঘন্টায় বিভিন্ন এক্সিট পোলের যে নির্যাস সেটা দেখাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, সেটা 7:52 দেখাচ্ছে। এবার আপনি আপনার উত্তর দিন প্লিজ। আর মিডিয়া নিয়ে আপনার যাবতীয় যা পরামর্শ আমি আপনার কাছে ক্লাস করে আসবো। না, পরামর্শ না, এটা একটা নাগরিক হিসাবে আমিও যেটা বুঝতে পারি সেটা আমি উত্থাপন করলাম। কিন্তু দেখুন, আপনারা এটা মানতে অস্বীকার করবেন না যে একেবারে আজকে দেখানো যাচ্ছে যে একটা তৃণমূল কংগ্রেস, একটা রাজ্যের শাসক দল এবং বিজেপি দুটোই কেন্দ্রে, একজন কেন্দ্রীয় সরকারে রয়েছে, একজন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে রয়েছে। আপনারা দেখুন, এই কিছুক্ষণ আগেই একজন যিনি তৃণমূল কংগ্রেসের যাদবপুরের ক্যান্ডিডেট, ওনার সঙ্গে আপনি কথা বলছিলেন, আমি শুনছিলাম। তো আপনার সঙ্গে তো কথা বলছি। না না, শুনুন, আপনি ধৈর্য ধরে শুনুন। আপনার সঙ্গে তো কথা বলছি। উনি যে না না, ধৈর্য ধরে আপনার প্রবলেমটা কি আমি সেটাই এখনো বুঝতে পারছি না। আমাকে যদি শুনতে চান তাহলে আমি বলতে পারবো, নাহলে আমি চুপ করে বসে যাবো। আপনি কোন বিষয় স্পর্শকাতর একটু বলুন তো ইমরান। না 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 না, মফিয়াদি, উনি আইএসএফ কে যেভাবে আক্রমণ করছিলেন সায়নী ঘোষ, আমি সায়নী ঘোষকে বিনম্রতার সঙ্গে বলবো যে ওনার দলের যে এমএলএ রয়েছে ওখানটা শওকত মোল্লা, ওনার দলের সুপ্রিমোই তো তাকে বলেন তুই তো বোম বাঁধিস। আর উনি আবার আইএসএফ নওশাদ সিদ্দিকীকে টার্গেট করে যাচ্ছেন, আর ভাঙড়ে আইএসএফ কে টার্গেট করে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস যে একটা মাত্র এমএলএ, সেই এমএলএ এর জন্য একটা থেকে 4-5টা থানা করে দেওয়া হয়েছে। যদি নওশাদ সিদ্দিকীর দল কোনো রকম অশান্তি করছে তাহলে তৃণমূল কংগ্রেসটা করছে কি? আমি একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরবো। দেখতে থাকুন মহা এক্সিট পোল। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন মহা এক্সিট পোল। আরো একবার চলে যাব সব্যসাচীর কাছে। সব্যসাচীর লেটেস্ট কি ডেটা আমরা পাচ্ছি? ওড়িশা এবং ঝাড়খণ্ডের কথা বলি মফিয়া, কারণ ওড়িশায় ত্রিমুখী লড়াই, সেখানে বিজেডি কিন্তু ইন্ডিয়া জোটে যায়নি এবং বিজেডির সাথে এনডির একটা জোট হতে হয়নি, এরকম একটা বিষয়। সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে লড়াই। এখনো পর্যন্ত 21টি আসনের মধ্যে সিএনএক্সের যা প্রেডিকশন, 15 থেকে 17টি বিজেপিকে দিচ্ছে তারা। বিষয়টা খুব ইন্টারেস্টিং। সেক্ষেত্রে বিজেডি 4 থেকে 6, কংগ্রেস 1টি আসন হলেও হতে পারে। নবীন পটনায়কের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কতটা তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে পারে। গোটা বিষয়টা এরকম জায়গায় যেতে পারে। আমি যদি ঝাড়খণ্ডের দিকে যাই, ঝাড়খণ্ড, এখানেও দুর্নীতি বড় ইস্যু। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি জেলে এবং কংগ্রেস এমএলএর বাড়ি থেকে কাঁড়ি টাকা। ওড়িশাতেও তল্লাশি হয়েছিল। ঝাড়খণ্ডে বিজেপিকে 8 থেকে 10, অ্যাক্সিস বা ইন্ডিয়ার কংগ্রেস 2 থেকে 3টি আসন দেওয়া হচ্ছে ঝাড়খণ্ডের তরফে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি, এখানেও বিজেপিকে এগিয়ে রাখা হচ্ছে ঝাড়খণ্ডে অ্যাক্সিস বা ইন্ডিয়ার 8 থেকে 10টি আসন। মফিয়া, সব্যসাচী ধন্যবাদ। আমরা এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি মহা এক্সিট পোল নিয়ে। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।